আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরানে ৪৫ জন নিহত। ট্রাম্পকে ক্ষমতাচ্যুতির হুমকি দিয়ে বিক্ষোভকারীদের নাশকতাকারী বললেন খামেনি। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ শতাধিক প্রার্থীর আপিল। যাচাই বাছাইয়ে প্রার্থীদের বৈষম্যমূলক আচরণের অভিযোগ। ১৯ বছর পর নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। উৎসবমুখর পরিবেশে বরণে প্রস্তুত নেতাকর্মী সহ স্থানীয়রা। ডিলারদের ধর্মঘট প্রত্যাহারের পরেও দেশজুড়ে এলপি গ্যাস সরবরাহের সংকট। বাড়তি দামেও মিলছে না রান্নার গ্যাস। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুলের অসন্তোষ। বিএনপি নেতাদের হত্যার ঘটনায় কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ। এবং পঞ্চগড়ে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও কম্বল বিতরণ। টেকসই উন্নয়ন কর্মসূচির তাগিদ। এছাড়াও নিটুল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বিজ্ঞানীদের নেতৃত্বে নতুন প্রজাতির ডায়নোসরের তথ্য সংগ্রহের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। আন্দোলনের ১২তম দিনে সংঘর্ষে অন্তত ৪৫ বিক্ষোভকারী নিহত হয়েছে। এই অবস্থায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি এমন বক্তব্য দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন মীর আমিরুল আলম। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যে একতা বজায় রাখা ও বিক্ষোভকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছেন। তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণে বিক্ষোভকারীদের সতর্ক করে বলেছেন, রেজা শাহ বা মোহাম্মদ রেজা শাহের মতো শাসকরাও তাদের অহংকারের চরম শিখরে পৌঁছে পতনের মুখোমুখি হয়েছিলেন। ট্রাম্পের পরিণতিও একই হবে। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইরানি নিরাপত্তা বাহিনী যদি আন্দোলনকারীদের উপর আবারও হত্যাযজ্ঞ চালায় তবে যুক্তরাষ্ট্র তার কঠোর জবাব দেবে। এদিকে ভাষণে খামেনি অভিযোগ করে বলেছেন, বিদেশি মদতপুষ্ট শক্তিগুলোর বিরুদ্ধে ইরানকে অস্থিতিশীল করা হচ্ছে। বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতেই এসব কর্মকাণ্ড চালাচ্ছে। তবে অস্থিরতার মুখে ইরান পিছু হটবে না, এজন্য তার সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে বিক্ষোভ দমাতে সারা দেশে ইন্টারনেট বন্ধ রেখেছে ইরান সরকার। মীর আমিরুল আলম, চ্যানেল আই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এসেছেন বাংলাদেশের জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লর্ডস। এর আগে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। এদিকে রাতে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করবেন তারেক রহমান। এই মুহূর্তে গুলশানে আছেন আক্তার হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আক্তার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আক্তার, গুলশান কার্যালয়ের সার্বিক অবস্থা আমাদের জানান। তারানা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথম দিন থেকে, অর্থাৎ এই বছরের 2026 সালের প্রথম দিন থেকে কিন্তু এই গুলশান কার্যালয়ে অফিস করছেন এবং প্রতিদিনই তিনি ব্যস্ত সময় পার করছেন। আজকেও তিনি বিকেল 4টায় কার্যালয়ে প্রবেশ করেন। তারপর
4:30টার দিকে পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার তিনি তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। এরপর সন্ধ্যা 6টার দিকে প্রবেশ করেন জার্মানের বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত লুডিগার লর্ডস, এবং এই কিছুক্ষণ আগে মাত্রই প্রবেশ করল অস্ট্রেলিয়ান হাই কমিশনার, তাদের সঙ্গে বৈঠক রয়েছে। এছাড়াও আপনি যেটি বলছেন যে রাত 9টায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। আপনি জানেন যে সামনে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু নানামুখী তৎপরতা আমরা লক্ষ্য করছি। তারই প্রেক্ষিতে আগামী নির্বাচন, দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়েই ধারাবাহিকভাবে বিভিন্ন দেশের কূটনীতিক মিশনের সদস্যরা তারা এই তারেক রহমানের সঙ্গে আসছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং বিএনপির আগামী দিনের পলিসি সেসব নিয়ে তারা জানতে চান। এছাড়া স্থায়ী কমিটির যে বৈঠকটি রয়েছে সেই বৈঠকে একই নির্বাচন সংক্রান্ত বিষয়গুলোতেই আপনি জানেন যে এখনো যেহেতু মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে অনেক বৈধ হয়েছে এবং সারা দেশে বিভিন্ন আসনে, শতাধিক আসনে প্রায় বিএনপির স্বতন্ত্র এবং বিদ্রোহী প্রার্থীরা রয়েছেন। তো তাদের বিষয়ে আসলে কি সিদ্ধান্ত নেওয়া হবে, তাদেরকে ডেকে তাদের সমঝোতার জন্য চেষ্টা করা হবে, অথবা তাদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে দলের পক্ষ থেকে। সেই সকল বিষয় নিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের নেতাদের সঙ্গে আলোচনা করবেন। এছাড়া একটি গুঞ্জন রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভারমুক্ত করা হতে পারে, এই ধরনের একটি গুঞ্জনও শুনতে পাচ্ছি। যদিও আমরা কয়েকটি সূত্রে, বিশেষ করে স্থায়ী কমিটির কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা বিষয়টি নাকচ করেছেন, তারা এখনই বিষয়টি বলতে চান। তবে মিটিং হওয়ার পরে হয়তোবা সেই বিষয়টি বোঝা যেতে পারে। এছাড়াও কিন্তু যে দলের, আপনি জানেন যে আগামী পরশু থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। তিনি জুলাই আহত এবং শহীদ পরিবারের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন, তিনি মাওলানা ভাসানীর কবর জিয়ারত করবেন এবং জুলাই যে নিহত শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। এছাড়াও তিনি তার জন্মস্থান বগুড়াতে যাওয়ার কথা রয়েছে। সে সকল বিষয় নিয়েও, কর্মসূচি নিয়েও আলোচনা হতে পারে এবং আগামীকাল গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক এবং সম্পাদকদের সঙ্গে একটি বৈঠক রয়েছে। সার্বিক মিলিয়ে আসলে একটা ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তা আমরা রয়েছি, এখন মাত্র অস্ট্রেলিয়ান হাই কমিশনার তিনি ভেতরে প্রবেশ করেছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে জার্মান রাষ্ট্রদূত তিনি হয়তো বেরিয়ে আসবেন। তো তারা না, এই ছিল আমার কাছে গুলশান কার্যালয় থেকে সর্বশেষ। আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ দিন ছিল শুক্রবার। গত 5 দিনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বাতিল চেয়ে আপিল করেছেন প্রায় 6 শতাধিক প্রার্থী। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিন ছিল শুক্রবার। 5 জানুয়ারি থেকে আগারগাঁওয়ে নির্বাচন ভবন সচিবালয় প্রাঙ্গণে শুরু হওয়া এই কার্যক্রমে 5 দিনে আপিল করেছেন 600-রও বেশি প্রার্থী। সারা দেশের বিভিন্ন আসন থেকে আসা প্রার্থীদের প্রত্যাশা, সঠিকভাবে যাচাই বাছাই করলে তারা প্রার্থিতা ফিরে পাবেন। বাতিল হওয়ার মেন কারণ হচ্ছে যেই সিটি ডিস্ক দিছে সেই সিটি ডিস্ক নির্বাচন কমিশন অকার্যকর দিছে। অকার্যকর দেওয়ার সত্ত্বেও আমার সাথে যেই নির্বাচন কমিশন এবং ডিসি মহোদয় আমার এই সেটা বাতিল হিসাবে ঘোষণা করছে। স্বতন্ত্র প্রার্থী হিসাবে আপনারা সবাই অবগত অবশ্যই যে 1% যে একটা সমর্থকের স্বাক্ষর প্রয়োজন হয়। তো আমার আসলে সমর্থকের স্বাক্ষরের যে একটু জটিলতা দেখানো হয়েছে। যারা আমাকে সমর্থন করেছে তাদের একজনের আইডি ঠিক নাই, আরেকজনের স্বাক্ষরের ঠিক নাই, এরকম বলে বাদ পড়েছে। মূলত তারা আসলে ইউনো মহোদয়ের গাড়ি দেখে ভীত সন্ত্রস্ত হয়েই বলেছে আমি স্বাক্ষরটা দেই নাই। এখন আমি ওই 6 জনের হলফনামা সহকারে আজকে জমা দিলাম। ইনশাআল্লাহ আমার বৈধতা আপিলে টিকবে বলে আমি আশা করছি। মনোনয়নপত্র বাতিল হওয়া নিয়ে অনেক প্রার্থী অভিযোগও করেন। বৃহত্তর ফরিদপুর হচ্ছে আওয়ামী অধ্যুষিত এলাকা, সেখানে হচ্ছে যখন এসিলেন্টরা কিংবা হচ্ছে নির্বাচন কমিশনের সাথে যারা সংশ্লিষ্ট তারা যখন প্রত্যেকের বাসায় গিয়েছে, বিনা নোটিশে যখন গিয়েছে, তখন তারা পুলিশ দেখে তারা আতঙ্কিত হয়েছে এবং ওই আতঙ্কের ফলশ্রুতিতে তারা হচ্ছে বলেছে যে না আমরা সমর্থন দিইনি।
তো এই কারণ দেখিয়ে যে হচ্ছে জেলা প্রশাসক ছিল রিটার্নিং অফিসার, উনি হচ্ছে আমার মনোনয়ন বাতিল করেন। এই নির্বাচন কমিশন থেকে যে ফর্ম দিয়েছেন অক্ষর অক্ষরে সুন্দরভাবে সব পূরণ করেছি, কিন্তু যেই মামলাগুলি আওয়ামী লীগের আমলে হয়েছে এবং আবার এ সরকার যে উড্রও করেছেন সেগুলো উল্লেখ করতে হবে, এটা আমাদের ধারণায় ছিল না। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে। সীমানা জটিলতার কারণে আদালতের আদেশে পাবনা 1 ও 2 আসনে ভোটের কার্যক্রম স্থগিতের বিষয়টি একজন নির্বাচন কমিশনার সকালে জানালেও পরে এই তথ্যটি সঠিক নয় বলে জানায় তথ্য অধিদপ্তর। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। দীর্ঘ 19 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন। এ উপলক্ষে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। পার্ক মেরামত সহ নানা কাজে ব্যস্ত পৌরসভার কর্মীরা। সাজানো হচ্ছে জেলা বিএনপি কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারপারসনের অফিস কক্ষ। নেতাকর্মীরা বলছেন তারেক বগুড়ার সন্তান, তাই তার আগমনে আনন্দের মাত্রা একটু বেশি। রৌফ জালালের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। তারেক রহমানের সফরকে কেন্দ্র করে বগুড়া শহর এখন নতুন সাজে। শুধু শহরবাসী নন, তাদের প্রিয় নেতা ও বগুড়ার সন্তানকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষায় নেতাকর্মীরাও। স্বাধীনতার পর থেকে বগুড়ার উন্নয়নের বিষয়ে একমাত্র তারেক রহমান। বগুড়ার মানুষের সকল ক্ষেত্রে সকল জায়গা থেকেই বগুড়ার মানুষ যতটুকু উন্নয়ন হয়েছেন, আজকে যে রাস্তায় আমি দাঁড়িয়ে আছি এই রাস্তাটাও তারেক রহমানের দান। আসলে মনের উচ্ছ্বাস তো ওটা ভাষায় প্রকাশ করা যাবে না, অনুভূতিটা অন্যরকম। বগুড়ার মানুষ 17 বছরে কোনো উন্নয়ন পায় নাই, তারা উন্নয়ন বঞ্চিত থেকে গেছে, যে কারণে তারেক রহমান আসছে। সেই তারেক রহমানের কাছে অনেক প্রত্যাশা, পাহাড় সম প্রত্যাশা। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সেই অসমাপ্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলি এগিয়ে যাবে এবং পাশাপাশি নতুন নতুন পরিকল্পনা নিয়েই উনি বগুড়াকে নিয়ে ভাববেন, এই প্রত্যাশা করছি। 19 বছর আগে তারেক রহমান বগুড়ায় এসেছিলেন। প্রায় 2 দশক পর দলের শীর্ষ নেতা হয়ে আবারও আসছেন তিনি। প্রথমেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। নেতাকর্মীদের কথা মাথায় রেখে মাঠ বাছাইয়ের কাজও সেরেছেন জেলা বিএনপি। নির্বাচনী আচরণবিধি মেনে সাজানো হয়েছে অনুষ্ঠান সূচি। শোককে শক্তিতে পরিণত করতে চাই এবং ম্যাডামের জন্য আমরা একটি দোয়া মাহফিল আয়োজন করেছি। গণদোয়া অনুষ্ঠিত হবে, সেখানে আমাদের প্রিয় নেতা তারেক রহমান 12 তারিখ সকাল 10টায় সেখানে সেন্ট্রাল স্কুল মাঠে, যেটা আমাদের কেন্দ্রীয় মাঠ, সেখানে অংশগ্রহণ করবেন। নেতাকর্মীরা জানিয়েছে 2006 সালের শেষ দিকে ছোট ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে সর্বশেষ নিজ জেলায় এসেছিলেন তারেক রহমান। আল মুকসিদ, চ্যানেল আই। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এলপি গ্যাসের সরবরাহ ঘাটতি এখনও মেটেনি। দোকানে দোকানে ঘুরেও পাওয়া যাচ্ছে না গ্যাস। খুচরা বিক্রেতারা বলছেন সরবরাহ স্বাভাবিক হয়নি। হোটেলে খাবার খেয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন অনেকে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বাসাবাড়িতে রান্নার জন্য এলপি গ্যাস নিতে এসে এখনও ফিরে যেতে হচ্ছে অনেক ক্রেতাকে। ছোট বাচ্চা আছে, কারণ ওর খাবারটা তো অন্তত রেডি করতে হবে। বলে ভাই আপনি পরিচিত মানুষ, পারেন যদি একটা ইলেকট্রিক চুলা কিনেন, গ্যাস দিতে পারবো না। এটা আসলে এর সমাধান কি এক আল্লাহই জানে। বাংলাদেশে আসলে সমাধান আদৌ আছে কিনা আসলে বলার কিছু নাই। যাও গ্যাস আমরা পাচ্ছি, দেখা যায় আমার প্রতিদিন চাহিদা ধরেন যদি থাকে 200 পিস, সেখানে আমি গ্যাস পাচ্ছি 50 পিস। কিছু কিছু স্থানে পাওয়া গেলেও দাম বেশি। খাওয়া দাওয়ার তো সমস্যা হয়ে গেছে খুব, তাই না? গ্যাস নাই, খেতে বাইরেতে কিনে খেতে হয়। রাতে একটু আসে, তাই দুইটা মিলায় আমার একটা 12 কেজির গ্যাস 2500 টাকাতে নিয়েছি আমি গতকাল, 2500 টাকা। এর আগে তো একটু রিজনেবল ছিল, কিন্তু এখন বাড়তি। যেখানে ছিল 1300 টাকা, সেটা 5000 টাকা হলেও পাওয়া যাচ্ছে না গত 3-4 দিন। লাইনেও গ্যাস নেই, সিলিন্ডার গ্যাস মিলছে না, তাই ইলেকট্রিক চুলায় বেড়েছে খরচ। একে তো তিতাসে বিল পে করতে হচ্ছে, আবার সিলিন্ডারের তো অনেক ডাবল দাম,
এখন আবার অ্যাড হচ্ছে আপনার ইলেকট্রিক লাইনেরও দাম। এই ইলেকট্রিক আমরা যে ইলেকট্রিক চুলা ব্যবহার করতেছি সেই ইলেকট্রিক বিলও দিতে হচ্ছে। টোটাল 3টা ওয়েতে আমরা চার্জ পে করতেছি। সিলিন্ডারের দাম এখন প্রায় 6,600 টাকা, যেটা আমাদের 36 লিটার, ওটা 4,600, প্রচুর বেড়ে গেছে। আমরা সকালবেলা নাস্তা করতে পারি না বা বাইরেও খেতেও পারি না, বাইরে থেকে খেতে হয়, পুরো বাজে অবস্থা। তো আমরা চাচ্ছি যে আমাদের যে আসন্ন নির্বাচনটা হবে, আমাদের এমপি মহোদয় এটা গুরুতরভাবে দেখবে। সরবরাহ স্বাভাবিক না হয় দোকান বন্ধ রেখেছেন অনেক খুচরা ব্যবসায়ী। তো এখন পর্যন্ত গ্যাস স্বাভাবিক না, গ্যাস আসতে হয়তো আরও 2-1 দিন দেরি হবে। আমরা আপাতত বন্ধ রাখছি গ্যাস না থাকার কারণে, কোম্পানি আমাদেরকে পর্যাপ্ত গ্যাস দিচ্ছে না। সুতরাং আজকেও গ্রাহক ভোগান্তির মধ্যেই থাকবে, সেই সাথে আমরা ব্যবসায়ী যারা আছি আমরাও ভোগান্তির মধ্যে আছি। জনভোগান্তি কমাতে সরকারের দীর্ঘমেয়াদে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি সাধারণ মানুষের। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যায় 2 দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে নতুন সিসিটিভি ফুটেজে শুটারদের চেহারা আরও স্পষ্ট এবং তা বিশ্লেষণ করে গ্রেফতারের চেষ্টা চলছে। রাজনৈতিক কারণ নাকি আধিপত্য বিস্তারে এই হত্যাকাণ্ড তা এখনও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। বুধবার রাত 8:30টার দিকে রাজধানীর তেজতুরী বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তার সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ নামে আরেকজন গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। পুলিশের দাবি, নতুন কিছু সিসিটিভি ফুটেজ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এসেছে, যা ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রথম দিনের কিছু ফুটেজ আমরা পেয়েছিলাম যেগুলো অস্পষ্ট ছিল। গতকালকে আরও বেশ কিছু ফুটেজ পেয়েছি, সাসপেক্টের ফেসটা ভালোভাবে বোঝা যায়। তো আমরা চেষ্টা করতেছি এখনও যে ওই সাসপেক্টের ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে সাসপেক্টকে আইডেন্টিফাইড করার। কী কারণে এই হত্যাকাণ্ড, এমন প্রশ্নে পুলিশ বলছে কারণ এখনও নিশ্চিত নয়। মরার আগে আশঙ্কা করে গেছেন যে শীঘ্রই তার সাথে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে বলে ওনার স্ত্রীর কাছে আশঙ্কা প্রকাশ করছি না। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা ইনভেস্টিগেট করতেছি যে মোটিভটা কী কারণে এটা হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, এটা আমরা ডিসক্লোজ করি নাই এখনো। এদিকে মোসাব্বির হত্যার বিচারের দাবিতে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল করেন তেজগাঁও থানা বিএনপির নেতাকর্মীরা। বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পেছন থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ফার্মগেট ঘুরে তেজগাঁও থানার সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল কারওয়ান বাজার শার্ক ফোয়ারা মোড়ে গিয়ে শেষ হয়। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান বিক্ষোভকারীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেভাবে বিএনপি নেতাদের হত্যা করা হচ্ছে তার প্রেক্ষিতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের জয় জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, এটি একটি ব্যক্তিগত সফর। শৃঙ্খলা পরিস্থিতিটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না, কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয় না। যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারও সেভাবে কোনো প্রভাব ফেলবে না। শুক্রবার সকালে ময়মনসিংহ শহরের জুবলি রোডে বুড়া পীরের মাজার এবং গত বছর হামলার শিকার হওয়া থানার ঘাট এলাকায় হযরত শাহ সুফি সৈয়দ কালু শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। মাজারের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, আগের চেয়ে পুলিশের মনোবল বেড়েছে, মাজারের নিরাপত্তা জোরদার করা হয়েছে, মানুষও সচেতন হচ্ছে। বাংলাদেশ সম্প্রীতির দেশ,
আমরা কোন সব মত পথ যাতে একসাথে, সব মত পথের মানুষ যাতে একসাথে থাকে, হারমোনির সাথে, সম্প্রীতির সাথে, সেটা আমাদেরকে দেখতে হবে। চলমান শৈত্যপ্রবাহে হিমালয় অধ্যুষিত উত্তরের জনপদ পঞ্চগড়ে নেমে এসেছে স্থবিরতা। মৌলিক চাহিদার অপ্রতুলতার পাশাপাশি জীবিকার সংকটে থাকা নিম্নবিত্তদের মাঝে শীতজনিত রোগের প্রাদুর্ভাব দুর্ভোগ বাড়িয়েছে বহুগুণ। এমন পরিস্থিতিতে জেলার মাগুরা ইউনিয়নের ধনীপাড়ায় বিনামূল্য স্বাস্থ্য সেবা ও কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। এমন উদ্যোগে সাধুবাদ জানানোর পাশাপাশি এই অঞ্চলের টেকসই উন্নয়ন কর্মসূচির তাগিদ স্থানীয়দের। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। ঋতুচক্রকে পাশ কাটিয়ে হেমন্তেই শীত জেঁকে বসেছে হিমালয় কন্যা পঞ্চগড়ে। আর পৌষের শেষাংশে এসে তার রূপ নিয়েছে শৈত্যপ্রবাহে। হিমালয় অধ্যুষিত এই জনপদে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, মৌলিক চাহিদার অপর্যাপ্ততা এবং জীবিকা যুদ্ধের ছাপ স্পষ্ট। প্রাকৃতিক নৈসর্গ দেখে বোঝার উপায় নেই জীবিকা সংগ্রামে জর্জরিত সুবিধাবঞ্চিত জনগণের মৌলিক চাহিদাও যেন বিলাসিতা। সুবিধাবঞ্চিত জনপদে স্বস্তি ফেরাতে বিনামূল্য চিকিৎসা ও ওষুধ প্রদানের পাশাপাশি কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। ওষুধ পাইছি, কম্বল পাইছি। শীতের কম্বলের জন্য খুব ভালো করে ঘুমাইতে পারবো। ওষুধ পাইছি, কম্বল পাইছি। কোমরের সমস্যা, বুকের সমস্যা, ওষুধ পাইছি ব্যথার জন্য। আমার সমস্যা ছিল কোমর থেকে পা দুইটা ঝিনঝিরি লাগা আর মাথার ব্যথা। এই আমার সর্দি, খাস, কফ, টানের সমস্যা, ওষুধ পাইছি আমি। কম্বল পাইছি, তো ওষুধও পাইছি। ডাক্তারে দেখাইছি, ওষুধ পাইছি। যথেষ্ট আমরা কম্বল বা ওষুধ এগুলো পেয়েছি ভাই। এই ঠান্ডার মধ্যে আমরা কম্বল পাইছি, ওষুধ পাইছি। ওনারা আমাদের এখানে আসে, পঞ্চগড়ে আসে, অনেক উপকৃত করে গেল। আমরা এই জন্য খুবই খুশি। পরিবেশ প্রতিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও আত্মমানবতার সেবায় নিরলস প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা সুধীজনদের। তো শীত এবং শীতের কারণে মানুষ এত অসুস্থ হয়ে যাচ্ছে যে আমাদের পাশাপাশি যদি আরও কেউ বিত্তবান বা কোনো সংস্থা বা এনজিও যদি ঔষধ নিয়ে আসে বা শীতবস্ত্র নিয়ে আসে, তাহলে এলাকার মানুষের অনেক উপকার হবে। শুধু সাময়িক সহায়তায় নয়, পঞ্চগড়ের ধনীপাড়ার মতো পিছিয়ে পড়া অঞ্চলের টেকসই উন্নয়নে প্রয়োজন তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং কৃষিভিত্তিক শিল্পায়ন। এক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয়দের কার্যকর অংশগ্রহণেই হতে পারে পরিবেশ বান্ধব ও স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিক মডেলের পঞ্চগড় বিনির্মাণ। মোশাহিদ রনি, চ্যানেল আই। কংগ্রেসের অনুমোদন ছাড়া ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ বন্ধে মার্কিন সিনেটে প্রস্তাব পাস। কারাকাসে তদারকি বছরের পর বছর চলতে পারে বলে ট্রাম্পের হুমকি। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সবাই মিলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, 12ই ফেব্রুয়ারি দেশে যে নির্বাচন হবে সে নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি এ দেশের নেতৃত্ব দেবে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দেশের নেতৃত্ব দেবেন এবং দেশ পরিচালনা করবেন। শুক্রবার নাটোরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে গণ অধিকার পরিষদ নাটোর জেলা শাখার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় আরও ছিলেন নাটোর বিএনপি, গণ অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। কংগ্রেসের অনুমোদন ছাড়া ভেনিজুয়েলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী সামরিক পদক্ষেপ বন্ধে আলোচনার একটি প্রস্তাব মার্কিন সিনেটে পাশ হয়েছে। বৃহস্পতিবার সিনেটে এই প্রস্তাব পাশ হয়। অবশ্য ট্রাম্প জানিয়েছেন, ভেনিজুয়েলায় মার্কিন তদারকি বছরের পর বছর চলতে পারে। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বিজ্ঞানীদের নেতৃত্বে ইউরোপ ও যুক্তরাজ্যের একদল গবেষক নতুন গবেষণায় জানিয়েছেন, আজকাল সেরাটপস নামে পরিচিত একটি ডাইনোসর সেরাটোপসিয়ান গোত্রের। নেচার জার্নালে প্রকাশিত গবেষণায় জানা গেছে, এই ডাইনোসরটি প্রায় 8 কোটি বছর আগে ইউরোপে বসবাস করত। ইউরোপে পাওয়া রহাবডন্টিড নামে পরিচিত কিছু ডাইনোসর, যাদের এতদিন ইগুয়ানোডনের আত্মীয় মনে করা হতো, যা ছিল ভুল তথ্য। তাদের অনেকেই সেরাটোপসিয়ান ডাইনোসর। এই নতুন তথ্য ইউরোপের ডাইনোসর বিবর্তনের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেছে বলে মনে করছে বিজ্ঞানীরা।
এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। গত ডিসেম্বরে দেশের শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা বড় অঙ্কের অর্থ তুলে নিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী ওই মাসে তারা প্রায় 120 কোটি টাকার শেয়ার বিক্রি করেন। বিপরীতে কেনাকাটা ছিল মাত্র 60 লাখ টাকা। আবারও নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকছে। তামিম ইকবালকে নিয়ে বিসিবির পরিচালকের কটূক্তি, সাবেক এই অধিনায়কের পাশে দাঁড়ালেন জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরানে 45 জন নিহত। ট্রাম্পকে ক্ষমতাচ্যুতির হুমকি দিয়ে বিক্ষোভকারীদের নাশকতাকারী বললেন খামেনি। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে 6 শতাধিক প্রার্থীর আপিল, যাচাই বাছাইয়ে প্রার্থীদের বৈষম্যমূলক আচরণের অভিযোগ। 19 বছর পর নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। উৎসব মুখর পরিবেশে বরণে প্রস্তুত নেতাকর্মী সহ স্থানীয়রা। ডিলারদের ধর্মঘট প্রত্যাহারের পরেও দেশ জুড়ে এলপি গ্যাস সরবরাহের সংকট, বাড়তি দামেও মিলছে না রান্নার গ্যাস। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুলের অসন্তোষ, বিএনপি নেতাদের হত্যার ঘটনায় কার্যকর পদক্ষেপ না নেয়ার অভিযোগ। এবং পঞ্চগড়ে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও কম্বল বিতরণ, টেকসই উন্নয়ন কর্মসূচির তাগিদ। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।